প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা ইতিহাস নিয়ে পড়ছো, এই ইতিহাস বিষয়ে তোমাদের যে 5টা বড় প্রশ্ন লিখতে হয়, মানে 50 40 নম্বর, এই 50 40 নম্বর পুরো জানা পেতে গেলে তোমাদের এই সাজেশানটি ভালো করে দেখতে হবে। আমি সাধন স্যার তোমাদের জন্য এই সাজেশানটি সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করেছি, যেটি তোমরা যদি অল্প কিছু প্রশ্ন বলছি, সেই অল্প প্রশ্নগুলো তোমরা যদি করতে পারো তাহলে 40-এ 40 নম্বর তোমরা পেয়ে যাবে। বেশি করে করতে হবে না, অল্প করে করো, কিন্তু প্রশ্নগুলোর উত্তর সঠিক করে করো। দেখো, প্রথম অধ্যায় প্রথম প্রশ্ন কি আছে? পেশাদারী ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য লেখো। তাহলে এই একটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে তুমি যদি প্রথম প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করো তাহলে তুমি একটা জানা পেয়ে যাবে। এর সঙ্গে একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, মিথ বা উপকথা ও লেজেন্ড বা পোড়া কাহিনী বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। তাহলে প্রথম অধ্যায় থেকে মোট 2টো প্রশ্ন দিয়েছি, তার মধ্যে তোমরা একটা প্রশ্ন ভালো করে তৈরি করো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটি দেখার পরে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। দেখে নাও দ্বিতীয় অধ্যায়েও দুটো প্রশ্ন দেখে নাও ভালো করে। দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো: সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো। তুমি যদি এই একটাই করো একটা জানা পেয়ে যাবে। এছাড়া যদি মনে করো না আমি একটু বেশি করব, তাহলে এটা করতে পারো, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। তাহলে এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে করো। আর একটা প্রশ্ন এক্সট্রা দিয়েছি, যারা একটু বেশি পড়তে চাও তারা দেখে নাও, উপনিবেশবাদ বলতে কি বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। তাহলে প্রথম দুটো অধ্যায়ের প্রশ্ন দিয়ে দিলাম। এবার দেখো 3 নম্বর অধ্যায়। প্রথম প্রশ্ন, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি। সেই চুক্তি দুটোর মধ্যে দেখে নাও অনেকগুলো চুক্তি আছে, তার মধ্যে নানকিং আর টিয়েনশিনের সন্ধি, এই দুটো দিয়েও দিতে পারে বা পুরো কথাটা দিয়ে দিতে পারে। শর্তগুলি আলোচনা করো। এই প্রশ্নটা এবারে পরীক্ষায় অবশ্যই জানা পেয়ে যাবে তোমরা এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন হয় অনেক সময়, অথবা বলে থাকে। দেখো দ্বিতীয় প্রশ্নটা কি পড়তে পারে, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। তাহলে আর একটা প্রশ্ন দিয়েছে এই অধ্যায় থেকে, ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। তাহলে এই অধ্যায় থেকে তুমি যদি 3টে প্রশ্ন করো তাহলে একটা তো তুমি জানা পাবে, দুটো এই অধ্যায় থেকে পরে দুটো তোমরা জানা পেয়ে যাবে। চতুর্থ অধ্যায় দিকে নাও, চীনে 4ঠা মে আন্দোলনের কারণ ও প্রভাবগুলি আলোচনা করো। এর সঙ্গে এটা মেন প্রশ্ন, তোমরা যে ভালো করে তৈরি করে রাখবে চীনের এটা 1 নম্বরটা, তাহলে পরীক্ষায় জানা পেয়ে যাবে। এছাড়া দেওয়া আছে সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। আর একটা প্রশ্ন এই অধ্যায় থেকে দিয়েছি, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে এই অধ্যায় থেকে এটা 3 নম্বরটা এক্সট্রা, তাহলে তুমি ওটা প্রথম দুটো করে রাখো, 4ঠা মে আর রাজা রামমোহন রায়। 1 আর 2 করলে তোমরা জানা পেয়ে যাবে এই অধ্যায় থেকে। পঞ্চম অধ্যায় দেখো, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন এইভাবে দিতে পারে, বা 1919 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ত্রুটিগুলি আলোচনা করো। তাহলে এই প্রশ্নটা তোমাদের এবারে অবশ্যই জানা তোমরা পেয়ে যাচ্ছ। এটা এই 5 নম্বর অধ্যায় থেকে এই 1 নম্বর যেটা প্রশ্নটা দিয়েছি এটা তোমরা অবশ্যই জানা পেয়ে যাচ্ছ। এছাড়া যে প্রশ্নগুলো আছে, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এই অধ্যায় থেকে,
রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন? আর একটা এক্সট্রা দিয়েছি, এটা তোমরা নাও করতে পারো, তবে করে রাখলে ভালো। লখনৌ চুক্তির শর্তাবলী ও গুরুত্ব আলোচনা করো। তাহলে পঞ্চম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটা তোমরা ভালো করে তৈরি করো, ঠিক আছে? তৈরি করলেই তুমি হচ্ছে একটা প্রশ্ন জানা পেয়ে যাচ্ছ। যদি মিস হয় তাহলে দুয়েরটা পড়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তিনেরটা ততটা সম্ভাবনা নেই আর কি। আচ্ছা, ষষ্ঠ অধ্যায় 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এই প্রশ্নটা তো এবছরে পরীক্ষায় পড়েই আছে। একটা যদি করো একটা জানা পেয়ে যাবে। এছাড়া এটা 2 নম্বরটাও করতে পারো। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। তাহলে প্রথমটা তো পরীক্ষায় পড়বেই অবশ্যই, আর দ্বিতীয়টা তোমরা একটুকুনি প্র্যাকটিস করে রেখে দিও। 3 নম্বরটা যারা মনে করছো একটু বেশি করবো তারা করতে পারো। হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে এই গেল তোমার ষষ্ঠ অধ্যায়। সপ্তম অধ্যায় দেখে নাও। সপ্তম অধ্যায়ে কী প্রশ্ন আছে? প্রথম প্রশ্ন, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার সংক্ষেপে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য, এটা তোমার মনে করো পরীক্ষায় পড়েই আছে। এছাড়া দুয়েরটা ও ইম্পর্টেন্ট, সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই অধ্যায় থেকেও দুটো প্রশ্ন পরীক্ষায় পড়ে অথবা হয়ে থাকে। তাহলে প্রথমটা তো করছো, দ্বিতীয়টাও পড়ে রাখবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষ নীতি কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো ও মূল্যায়ন করো। তাহলে এখানে অধ্যায় থেকে 3টে প্রশ্ন দিয়েছি। প্রথম দুটো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করো, করলে তোমরা জানা পেয়ে যাচ্ছ। তৃতীয়টা করে রাখতে পারো। আচ্ছা, এবার দেখে নাও লাস্ট অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে প্রথম প্রশ্ন দেখে নাও, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। আর দুয়েরটাও করে রাখবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ বা পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল? তাহলে এই প্রথম দুটো তোমরা যদি করে রাখতে পারো তাহলে আর তোমার চিন্তা করতে হবে না, একটা প্রশ্ন তোমরা অবশ্যই জানা পেয়ে গেছো। আর এটা এক্সট্রা প্রশ্ন যদি কেউ করতে চাও করতে পারো, না করলেও কিছু যায় আসে না। উপনিবেশিকরণ বলতে কী বোঝো? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের ইতিহাসের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও, তাহলে তোমরা ফাইনালে 5টা প্রশ্ন অবশ্যই জানা পেয়ে যাবে।